বেশি ইনসুলিন থাকলে মা বাচ্চার ক্ষতি হবে একসাথে কিভাবে আমি বুঝাই দিতেছি আপনাদেরকে। দেখেন, মাকে যখন ভাত খেতে দিলেন বা রুটি খেতে দিলেন বা ফল খেতে দিলেন, দুধ খেতে দিলেন বা মুড়ি খেতে দিলেন, মার কিন্তু খাওয়ার একটু পর পরই সঙ্গে সঙ্গে সুগার লেভেল বাড়ছে এবং এই সুগারটা সরাসরি বাচ্চার শরীরে ঢুকছে। কিন্তু আপনি মায়ের সুগারটা কন্ট্রোল করতেছেন, মাকে আরো ইনসুলিন দিচ্ছেন। এখন বাচ্চার শরীরে যে সুগার ঢুকছে সেটা কিভাবে কন্ট্রোল হবে? আপনি তো ফাস্টিং ব্লাড সুগার করছেন, ফাস্টিং নর্মাল ছিল, 2 আওয়ার্স আফটারও নর্মাল ছিল, কিন্তু মাঝখানে যে বাড়ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা, হ্যাঁ, এটা গেছে কিনা বাচ্চার শরীরে ঢুকছে সকালে, এরপর আবার একটু পরে নাস্তা করছেন, আবার ঢুকছে কিনা, এরপর আবার দুপুরে খাইছেন ভাত, আবার ঢুকছে কিনা, আবার বিকেলে নাস্তা করছেন, বাচ্চার শরীরে এবার সুগার ঢুকছে কিনা বেশি, এরপর আবার রাত্রে খাইছেন ভাত ডাল, আবার ঢুকছে কিনা, আবার রাত্রে দুধ খাইছেন, ঢুকছে কিনা। তো 6 বার বাচ্চার শরীরে সুগার বাড়ছে কিনা। এখন ইন রেসপন্স বাচ্চার শরীর থেকেও ইনসুলিন বেশি তৈরি হবে, ওই অতিরিক্ত ইনসুলিন তাকে ম্যাক্রো বেবি তৈরি করবে। আমরা অনেক বেবিকে ডেলিভারি করানোর সঙ্গে সঙ্গে হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে, তাদেরকে সুগার দিতে হয় ডেলিভারির পর, এবং বাচ্চাগুলো বড় বড় হয়। সিজারের বাচ্চাগুলো আমরা যখন সিজার করছি দেখছি যাদেরকে এরকম 6 বেলা চিনি খাওয়ানো হয়েছে এবং সুগার নিয়ন্ত্রণ করা হয়েছে এবং বাচ্চাগুলো বড় হয়ে গেছে এবং একটু পরেই তাকে সুগার খাওয়াইতে হয়েছে অথবা প্লাসেন্টা দিয়ে, আম্বিলিক্যাল কর্ড দিয়ে তাকে গ্লুকোজ 25% একটু দিয়ে দিতে হয়, নাহলে বাচ্চা হাইপো হয়ে যায় এবং বাচ্চার সঙ্গে সঙ্গে সুগার মাপা লাগে। আমি আজকে 26 বছর ক্লিনিক্যাল প্র্যাকটিস করি। আমি প্রথম 10 সাল পর্যন্ত আমি হাজার হাজার ডেলিভারি আমার নিজ হাতে করেছি। এখানে দুটো কোশ্চেন, একটা হলো মায়ের সুগার আমরা কন্ট্রোলে রাখলাম, তাহলে আমি কি তার 24 ঘন্টা সুগার দেখছি নাকি আমি খালি পেটে দেখছি, খাওয়ার 2 ঘন্টা পরে দেখছি, কোনটা দেখছি? কিন্তু যেই মাকে সিজিএম লাগাই দিবেন, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, দেখবেন যে তার এরকম বাড়ছে, 6 বার বাড়ছে, প্রতিবার বাড়ছে, সাথে সাথে বাচ্চার শরীরে গেছে। এখন ওই 6 বার বাচ্চার ওইটাকে বাচ্চার নিজের নিয়ন্ত্রণ করতে হয়েছে। এখানে এই বেশি বেশি খাও, বাচ্চার জন্য খাও, খেতে খেতে 100 কেজি। আমার কথা হলো, আমরা যদি এমন একটা পদ্ধতি দিতে পারি রুগীকে যেখানে উইথ ইনসুলিনও লাগবে না, মানে ইনসুলিনও নর্মাল থাকবে, সুগারও নর্মাল থাকে, সেটা মা বাচ্চা দুটোর জন্য ভালো কিনা এটা বলেন। একজন প্রেগনেন্ট মহিলা, এটা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেন, তার ব্লাড সুগার লেভেল 14, ঠিক আছে, ইনসুলিন লেভেল মনে করেন 32, কথার কথা বলতেছে। এখন আপনার সে ডাক্তার দেখালো, ডাক্তার তাকে ইনসুলিন দিয়ে দিল, খেয়াল করেন, ইনসুলিন দিয়ে দিল, ইনসুলিন দিলে তার সুগার কমলো, কিন্তু ইনসুলিন আরও বেড়ে গেল। তাহলে অতিরিক্ত ইনসুলিন মায়ের ক্ষতি করবে কিনা? ক্ষতি করবে কিনা? করবে, করবে। তাইলে যাদের, আমি এই জন্য একটা ভিডিও দিছি এবং সেই ভিডিও নিয়ে বিতর্ক হচ্ছে, আরেকটা ভিডিও দিছি এবং এখন আবার আমি এটা নিয়ে কথা বলতেছি, কারণ আমি চাই আপনারা যেন বুঝেন ঠিক মতো। কে কি কারা কি টুইস্ট করলো আই ডোন্ট কেয়ার, বাট আমার যারা অডিয়েন্স তারা যেন ঠিক তথ্যটা পায়, তারা যেন বুঝতে পারে ঘটনাটা কোথায়। এবং আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন যে ইনসুলিন কত থাকলে ভালো, 4-5, সুগার কত থাকলে ভালো, 5-6। এখন মায়ের চিনি বেশি, 14, গ্লুকোজ লেভেল 14, ব্লাড গ্লুকোজ কত, 14, ইনসুলিন মনে করেন 32 আছে। এখন এই রুগীটাকে ইনসুলিন দিয়ে দেওয়া হয়েছে, ইনসুলিন মাপা হয়নি। আমার কথা হলো ইনসুলিন 32 না, ইনসুলিন ধরেন 10 আছে, তাও তো বেশি আছে। তাইলে এই রুগীটাকে মনে করেন ইনসুলিন 20 আছে, তাও তো বেশি আছে, ঠিক আছে। তাহলে একে এখন ইনসুলিন দিয়ে দিছে, কোনো ইনসুলিন মাপা হয়নি। এবং প্রতিটা প্রেগনেন্সিতে যখনই তার ডায়াবেটিস ধরা পড়ে, তাকে যে ইনসুলিন দেওয়া হয় কখনোই তার ইনসুলিন মাপা হয় না। আমার প্রশ্ন হইল, তো যদি আপনি সুগার কন্ট্রোল করেন এবং ইনসুলিন দেন রুগীকে, ইটস ওকে, তাহলে ইনসুলিন তার 20 আছে, তাহলে আরও বাইরে থেকে ইনসুলিন দিলেন, তাহলে ইনসুলিন হয়ে গেল 30, হ্যাঁ, সুগার নর্মাল হলো। তা এখন এই যে বেশি ইনসুলিন, এতে মায়ের ক্ষতি হবে কিনা? মায়ের ক্ষতি হবে কিনা বলেন? মায়ের ক্ষতি হবে কিনা? হবে কিনা বলেন? হবে? আপনার হয়েছিল? হ্যাঁ, হবে কিনা বলেন? হবে। আচ্ছা, এবার আসেন সেকেন্ড, এখন আসেন বাচ্চার ক্ষতি হবে কিনা। দেখেন, এখন যদি অতিরিক্ত চিনি থাকে রক্তে 14, তাহলে এই চিনি বাচ্চার শরীরে সঙ্গে সঙ্গে যাচ্ছে কিনা? মায়ের সাথে প্লাসেন্টা দিয়ে সরাসরি বাচ্চার শরীরে ঢুকতেছে কিনা, চিনিটা ঢুকতেছে। এখানে একটা মানে বিষয় যেখানে ডাক্তাররা আর কি ভুল ধরছে, যে আমি বলতে চাচ্ছি যে ইনক্রিজড ইনসুলিন লেভেল, মানে বেশি ইনসুলিন থাকলে মা বাচ্চার ক্ষতি হবে একসাথে, কিভাবে আমি বুঝাই দিতেছি আপনাদেরকে। দেখেন, এখন মায়ের ইনসুলিন বেশি, মায়ের ক্ষতি হবে, ঠিক আছে। এখন এই মায়ের ইনসুলিন প্লাসেন্টা ক্রস করে সিগনিফিক্যান্টলি বাচ্চার শরীরে যেতে পারে না, সিগনিফিক্যান্টলি যেতে পারে না, মানে বুঝতে পারছেন না কথা? এটা একটা ব্যারিয়ার আছে। তাহলে বাচ্চার তো আর ইনসুলিন বেশি যাচ্ছে না, সুগারটা যাচ্ছে, কি এটা ক্লিয়ার হয়েছে কিনা? ধরেন এখন যদি আমি ইনসুলিন দিয়ে
মায়ের সুগার কমায় ফেলি, ধরেন মায়ের সুগার এখন ইনসুলিন দেওয়ার পরে 5, কিন্তু মায়ের ইনসুলিন লেভেল 30, এতে মায়ের ক্ষতি হবে, কিন্তু এটা দিয়ে কি বাচ্চার কোনো ক্ষতি হবে না, কারণ তার সুগার নর্মাল। তো নর্মাল সুগার বাচ্চা পাচ্ছে, তার কোনো ক্ষতি হবে না। এটা হলো যারা একেবারে বোঝে না, নির্বোধ, তাদের থিওরি। কিন্তু যারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করে, যারা জানে মূল ঘটনাটা কি, যারা রুগী নিয়ে ডিল করে, তারা বলবে না এখানে একটা ঝামেলা আছে। কি, আমি বুঝাই দিতেছি। দেখেন, একটা লোক যদি 6 বেলা চিনি খায়, তো যাদেরকে ইনসুলিন দেওয়া হয় তাদেরকে কি দেওয়া হয়? ভাত, রুটি, ফল, দুধ, মুড়ি, বিস্কিট, খই দেওয়া হচ্ছে কিনা? এখন আপনি যদি একটা মাকে আপনি যদি ইনসুলিন দেন আর তাকে যদি আপনি ভাত না দেন, রুটি না দেন, ফল না দেন, দুধ দেন, তো মায়ের হাইপোগ্লাইসেমিয়া হয়ে কি হবে? মরে যাবে। নাকি বোঝেন নাই কথা? হ্যাক্সটা হচ্ছে এইখানে, খেয়াল করেন, হ্যাক্সটা হচ্ছে এখানে কি, আপনি কি করলেন, মাকে যখন ভাত খেতে দিলেন বা রুটি খেতে দিলেন বা ফল খেতে দিলেন, দুধ খেতে দিলেন বা মুড়ি খেতে দিলেন, চিড়ে, মার কিন্তু খাওয়ার একটু পর পরই সঙ্গে সঙ্গে সুগার লেভেল বাড়ছে, খেয়াল করছেন? এবং এই সুগারটা সরাসরি বাচ্চার শরীরে ঢুকছে, বুঝলেন না? সরাসরি ঢুকছে। কিন্তু আপনি মায়ের সুগারটা কন্ট্রোল করতেছেন, মাকে আরও ইনসুলিন দিচ্ছেন, তো মায়ের ইনসুলিন দিয়ে মায়ের সুগার কন্ট্রোল করতেছেন। এখন বাচ্চার শরীরে যে সুগার ঢুকছে সেটা কিভাবে কন্ট্রোল হবে? কথা বুঝতে পারছেন? আর আপনি তো ফাস্টিং ব্লাড সুগার করছেন, ফাস্টিং নর্মাল ছিল, 2 আওয়ার্স আফটারও নর্মাল ছিল, ঠিক আছে? কিন্তু মাঝখানে যে বাড়ছে এই 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 যে এই আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা, হ্যাঁ, এটা গেছে কিনা? বাচ্চার শরীরে ঢুকছে সকালে, এরপর আবার একটু পরে নাস্তা করছেন, আবার ঢুকছে কিনা? এরপর আবার দুপুরে খাইছেন ভাত, আবার ঢুকছে কিনা? আবার বিকেলে নাস্তা করছেন, বাচ্চার শরীরে এবার সুগার ঢুকছে কিনা বেশি? এরপর আবার রাত্রে খাইছেন ভাত ডাল, আবার ঢুকছে কিনা? আবার রাত্রে দুধ খাইছেন, ঢুকছে কিনা? তো 6 বার বাচ্চার শরীরে সুগার বাড়ছে কিনা? তো এখন ইন রেসপন্স বাচ্চার শরীর থেকেও ইনসুলিন বেশি তৈরি হবে, ওই অতিরিক্ত ইনসুলিন তাকে ম্যাক্রো বেবি তৈরি করবে। এবং আমরা অনেক বেবিকে ডেলিভারি করানোর সঙ্গে সঙ্গে হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে, তাদেরকে সুগার দিতে হয় ডেলিভারির পরপর, এবং বাচ্চাগুলো বড় বড় হয়। সিজারের বাচ্চাগুলো আমরা যখন সিজার করছি দেখছি যাদেরকে এরকম 6 বেলা চিনি খাওয়ানো হয়েছে এবং সুগার নিয়ন্ত্রণ করা হয়েছে এবং বাচ্চাগুলো বড় হয়ে গেছে, এবং একটু পরেই তাকে সুগার খাওয়াইতে হয়েছে, অথবা প্লাসেন্টা দিয়ে, আম্বিলিক্যাল কর্ড দিয়ে তাকে গ্লুকোজ 25% একটু দিয়ে দিতে হয়, নাহলে বাচ্চা হাইপো হয়ে যায় এবং বাচ্চার সঙ্গে সঙ্গে সুগার মাপা লাগে। এই বোঝা গেল কিনা? কিন্তু যারা এগুলো জানে না, যারা জীবনে ক্লিনিক্যাল প্র্যাকটিস করেন, খালি বই কেতাব পড়ছে, থিওরি পড়ছে, জীবনে কোনোদিন একটা রুগী ডিল করে নাই। আমি আজকে 26 বছর ক্লিনিক্যাল প্র্যাকটিস করি, আমি প্রথম 10 সাল পর্যন্ত আমি হাজার হাজার ডেলিভারি আমার নিজ হাতে করাইছি। তা আমাদের সময় প্রচুর নর্মাল ডেলিভারি আমি যখন হাসপাতালে ছিলাম আমি করাইছি। যখন লাস্ট আমরা চলে আসি ওখান থেকে, প্রায় দেখা গেল প্রতি মাসে আমাদের 350-400 আমার নর্মাল ডেলিভারি হতো, আর এখন সেখানে 4-5টা নর্মাল ডেলিভারি হয় না। ও হাসপাতাল তো এখনও আছে, যাই দেখেন। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? তো যারা 6 বেলা খায় না, 4 বেলা খায়, তো 4 বেলা তো বাচ্চার শরীরে কিন্তু সুগারটা সরাসরি ঢুকতেছে। এখন মাকে আমি ইনসুলিন বেশি দিয়ে তার সুগার নিয়ন্ত্রণ করছি, কিন্তু বাচ্চাকে তো আর ইনসুলিন দিচ্ছি না। তাহলে কি হচ্ছে? ওই যে যেমন ধরেন আপনাদের যেমন দেখতেছেন যে সুগার হচ্ছে নর্মাল, ইনসুলিন বেশি, বাচ্চারাও ওই সুগার নর্মাল কিন্তু ইনসুলিন বাড়তেছে। এখানে দুটো কোশ্চেন, একটা হলো তো মায়ের সুগার আমরা কন্ট্রোলে রাখলাম, তাহলে আমি কি তার 24 ঘন্টা সুগার দেখছি, নাকি আমি খালি পেটে দেখছি, খাওয়ার 2 ঘন্টা পরে দেখছি? কোনটা দেখছি? কি বোঝেন নাই কথা? কিন্তু যেই মাকে সিজিএম লাগাই দিবেন, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, দেখবেন যে তার এরকম বাড়ছে, 6 বার বাড়ছে, প্রতিবার বাড়ছে, সাথে সাথে বাচ্চার শরীরে গেছে। এখন ওই 6 বার বাচ্চার ওইটাকে বাচ্চার নিজের নিয়ন্ত্রণ করতে হয়েছে এখানে। কি বোঝেন নাই মনে হয়? তো বাচ্চার নিয়ন্ত্রণ করতে হয়েছে এটা, এবং এটা তাকে করতে হয়েছে অনেক দিন ধরে, যতবার খাইছে বেশি বেশি। এবং মায়েদেরও একটা ভুল আছে, মায়েদের ভুল বলবো না, পরিবেশ, সারাউন্ডিংস, এই বেশি বেশি খাও, বাচ্চার জন্য খাও, খেতে খেতে 100 কেজি। এটার আবার বিপরীত প্রতিক্রিয়া হয় কি, যে বাচ্চা ছোটও হয়ে যাইতে পারে। ওই যে মানে প্লাসেন্টা থেকে যে রক্ত পাওয়ার যে বিষয়গুলো আছে, মা যদি বেশি মোটা হয় বাচ্চা হয়ে যায় অনেক ছোট, বাচ্চা পুষ্টি ঠিক মতো পায় না, দুরকমই হতে পারে। কিন্তু আমার কথা হলো, আমরা যদি এমন একটা পদ্ধতি দিতে পারি রুগীকে যেখানে উইথ ইনসুলিনও লাগবে না, মানে ইনসুলিনও নর্মাল থাকবে, সুগারও নর্মাল থাকে, সেটা মা বাচ্চা দুটোর জন্য ভালো কিনা এটা বলেন। আমার কথা বুঝতে পারি? তাহলে আমরা কি করছি, আমরা মায়ের সুগার মনিটর করে করে এবং তার ইনসুলিনও দেখছি, তো তার তো ইনসুলিন বেশি আছে, তার ইনসুলিন দেবো কিসের জন্য? তার সুগার বেশি, তাকে ভাত রুটি ফল দুধ কিছুদিন কমায় দিলাম বা বন্ধ রাখলাম বা অল্প করে দিলাম,
দিয়ে শাকসবজি মানে বা প্যাটার্নটা চেঞ্জ করলাম যে আগে শাকসবজি খাবে, ডিম মাছ মাংস খাবে, শেষে অল্প একটু ভাত খেলো, তাহলে তার সুগারটা ঠাস করে বাড়বে না, বুঝলেন? তো দেখা যাচ্ছে যে আমার যে রুগীটা আমি পেয়েছি, ওর এখন কিন্তু আমাকে ফলো করে সুগার আছে 5, এবং ও ডাক্তারের দেওয়া ইনসুলিন নেয়নি, কিন্তু তারপরে ইনসুলিন আছে 20, কিন্তু সুগারটা তার এন্টায়ার টাইম নর্মাল থাকতেছে, 5-6 5-6, খাওয়ার আগেও 5-6, খাওয়ার পরেও 5-6। আর সে যেহেতু ওই যে কার্বস নিচ্ছে না, সে যেহেতু 6 বেলা খাচ্ছেও না, তো সে যেহেতু শাকসবজি ডিম মাছ মাংসই খাচ্ছে, হ্যাঁ, তো তার সারাদিন সুগার 5-6-এর মধ্যেই থাকছে, কখনোই সুগার বাড়তেছে না, একই রকম সারাদিন একই রকম থাকতেছে। কি বোঝেন না এই কথা? আপনি যখন মাপবেন মানে সিজিএম লাগাবেন, তো এদের সিজিএম লাগাই দিলে ভালো সবচেয়ে বোঝা যাবে। আপনি দেখবেন যে যারা ইনসুলিন নেয় এবং 6 বেলা খায়, যেভাবে বইয়ে লেখা আছে, হ্যাঁ, প্রথমে দেওয়া আছে রুটি, আমি কি বইটা দেখাবো আপনাদেরকে? আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারতেছেন, এগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। তা আমি কালকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি, কিন্তু এখন ভালো করে ব্যাখ্যা করা যায়। এই যে বইটা দেখছেন, এই যে দেখেন 6 বেলা খাওয়ার কথা লেখা আছে, এই যে 6 বেলা দেখছেন, 6 বেলা খাওয়া। এরপর আরেকজন প্রশ্ন করেছেন যে আচ্ছা, আপনি যদি তাকে ভাত বন্ধ করে দেন তাহলে তার পুষ্টির ঘাটতি হতে পারে, একজন পুষ্টিবিদ প্রশ্ন করেছে। তো পুষ্টি সম্পর্কে তার ধারণা আছে বলে আমার সন্দেহ আছে। তা আমরা তার ধারণা ভাতে সব পুষ্টি। এখন যে রোগীর সুগার 14 আছে, তার তো আর ভাত কম আছে তা তো না, তার তো কার্বোহাইড্রেট, আমাদের ম্যাক্রোজ হচ্ছে 3টা, ফ্যাট, কার্বোহাইড্রেট আর হলো প্রোটিন। এখন আমার রুগীর যদি সুগার লেভেল 3 থাকতো, তাহলে যদি ভাত না খাই তাহলে একটা অসুবিধা আছিল। কি বুঝতে পারছেন? রুগীর যদি সুগার কম থাকতো তাহলে ভাত না খেলে একটা প্রবলেম হইতো। কি? তাহলে ভাতে আছে কি? তা এখন রুগীটা খায় সাদা ভাত, সাদা ভাতে কি আছে? সাদা ভাতে চিনি আছে, গ্লুকোজ আছে, আর আছে কেমিক্যাল, কি ফার্টিলাইজার, কেমিক্যাল, পেস্টিসাইড, আর্সেনিক, গ্লাইফোসেট, আর হচ্ছে হেভি মেটাল, এই হলো ভাতে আছে। তাহলে ভাতটা যদি আমি বাদ দেই তাহলে তার কিসের অভাব হবে? কতগুলো এক্সট্রা কেমিক্যাল ঢুকলো না, এই তো। আর সুগার কমে যাইতে পারে, তার সুগার আছে 14, তা আমি তো চাইতেছি কমে যাক। আর ভাতে আর কিছু আছে বলেন দেখি, কে আর কিছু আছে ভাতে? মানে যেই সাদা ভাত আপনারা খান, আমি যা বললাম এর বাইরে আর কিছু আছে? এটা আছে, এটা জেনেটিক্যালি মডিফাইড, মানে প্রদাহ তৈরি করবে। কথা বুঝেন নাই? আর আছে গ্লুকোজ, আর কি আছে? আর আছে কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইডের রেসিডিউ, গ্লাইফোসেটের রেসিডিউ, হেভি মেটাল, আর হলো আর্সেনিক। কি ঠিক আছে? আর কোনোটা কাটিং করা, কোনোটা পলিশিং করা, এই আছে। এখন আমি শুধু তাকে একটা জিনিসই বাদ দিয়েছি, যে সাদা ভাত সে খাবে না, এবং ওকে কিন্তু আমি ব্ল্যাক রাইস দিয়েছি ইনস্টেড। ওকে ব্ল্যাক রাইস কখন দিয়েছি? যখন তার সুগার 5-এ চলে আসছে, তখন দিয়েছি। বুঝেন নাই কথা? সুগার 5-এ চলে আসছে। এখন যদি সে রুটি খায়, তাহলে রুটি থেকে কি পাচ্ছে? সে গ্লুকোজ পাচ্ছে, আর ওটা হলো সাদা, ফাইবার নাই, আর বাকি যা যা বললাম তার সঙ্গে গ্লুটেন পাচ্ছে প্লাস, মানে গ্লুটেন পাচ্ছে, গ্লুকোজ পাচ্ছে, তারপরে গ্লাইফোসেটের রেসিডিউ পাচ্ছে, কেমিক্যাল ফার্টিলাইজারের রেসিডিউ পাচ্ছে, কেমিক্যাল পেস্টিসাইডের রেসিডিউ পাচ্ছে, হেভি মেটালের রেসিডিউ পাচ্ছে। আর গমটা জিএমও হাইব্রিড গম লেখাই আছে, যে হাইব্রিড গমের বীজ, হাইব্রিড ভুট্টার বীজ, সব এখন হাইব্রিড। এবং এগুলো নিয়ে এখন আমি না, অনেকে কথা বলতেছে যে এই যে বীজ একবার আপনি লাগালেন আবার বীজ কিনে আনতে হচ্ছে, এই বীজ দিয়ে কোনো বীজতলা হয় না। কি হচ্ছে না? এ কথা কি আমি একা বলতেছি না? তাহলে ব্যবসাটা কারা করতেছে? যারা বীজটা দিতেছে, ইন্ডিয়া বা আদার্স কান্ট্রি। বুঝছেন? এগুলো বুঝতে হবে। আপনারা এত মানে সহজ সরল হইলে জীবন চলবে না। একটু বোঝার চেষ্টা করেন, পলিটিক্স বোঝার চেষ্টা করেন, বিজনেস বোঝার চেষ্টা করেন, পৃথিবীটা কারা কিভাবে চালাচ্ছে, কেন, এবং আপনাদের কি ভেড়া বানাচ্ছে, বেনিফিট কারা নিচ্ছে, বুঝতে হবে সব। না বুঝলে তো আর কি বলবো, আমি তো চেষ্টা করতেছি বোঝানোর জন্য। এখানে খেয়াল করেন, আর একটা প্রশ্নের উত্তরটা এখানে ক্লিয়ার করতে হবে, সেটা হলো আমার তার রক্তে চিনি বেশি থাকলে আমি যদি তাকে ভাত এবং রুটি খেতে নিষেধও করি, তাহলে আমি তাকে দিচ্ছি কি? আমি দিচ্ছি তার শাকসবজি, তাহলে ফাইবার দরকার তার শাকসবজি থেকে পাচ্ছে। আমি তাকে দিচ্ছি মাছ, প্রোটিনের এবং ফ্যাটের চাহিদা মেটাচ্ছে, ডিম, মুরগি, মাংস, বিভিন্ন রকম মাংস, হ্যাঁ, গরুর মাংস, খাসির মাংস, তো শাকসবজি। এছাড়াও আমরা তাকে দিচ্ছি কি আরও অন্যান্য যেগুলো পুষ্টিকর, যেমন চিয়া সিড ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা খাচ্ছি, আমরা তাকে এই সকল আমার যেন পুষ্টির চাহিদা না থাকে। তাহলে যখন আবার তার সুগার নর্মাল হচ্ছে, তাহলে আমাদের নিয়ম মেনে যদি সুগার নর্মাল হয়, তাহলে দেখবেন তার ইনসুলিনও কমবে, সুগারও কমবে। কেন? কারণ ভাত খেলে সুগার বাড়ে, ইনসুলিনে বাড়ে, রুটি খেলে সুগার বাড়ে, ইনসুলিন বাড়ে, ফল খেলে সুগার বাড়ে, ইনসুলিন বাড়ে। তো যখন আমি দেখলাম তার সুগার 5-এ চলে আসছে, তারপর আমি তখন তাকে পেয়ারা খেতে দিলাম, জাম্বুরা খেতে দিলাম, আমড়া খেতে দিলাম, কদবেল, তাহলে ফল দিচ্ছি এখন।
এখন আম কাঁঠাল দিলাম না কেন? কারণ একে তো এটাতে ফ্রুক্টোজ বেশি আসবে, দুই হচ্ছে আম যখন আপনি গাছ থেকে পারবেন তার আগে 5 ধাপে কেমিক্যাল দেওয়া শেষ যদি গাছ থেকে পারেন। এবং আমি জানি আমাদের আম বাগান আছে, আম বাগানে কি হয় এগুলো আমার জানা আছে, আপনাকে ডাকবো আমি। হ্যাঁ, এই বুঝতে পারছেন কথা? তাহলে আম, এরপর আপেল। আচ্ছা, আপনি বিদেশ থেকে আপেল আনছেন, কালকে আপেলের গল্প হয়েছে, এই আপেলটা পচে নাই, আরও 3 মাসে পচবে না, আসতেই তো লাগছে কয়দিন, খোঁজ নেন। যখন গাছে ধরছিল বাংলাদেশে আইসা আপনার বাড়িতে যাইতে যাইতে কতদিন অলরেডি গন। কারণ প্রথমে আসছে, আগে আপেল পাড়ছে, পাইড়া প্যাকেট করছে, কইরা জাহাজে উঠাইছে, তারপরে মনে করেন যে দেশে আসছে, দেশে আসার পরে গেছে বড় বড় আড়তগুলাতে, তারপরে পাইকারি বাজারে গেছে, তারপর দোকানে ছিল কতদিন, তারপর আপনি সেখান থেকে কিনে এনে ঘরে রাখছেন, আপনার ঘরেও 3 মাসে পচবে না, দেখবেন সিমসে যাবে। কি বুঝেন নাই কথা? হ্যাঁ, পচবে না। হ্যাঁ, তার মানে কি? তার মানে কি? ঘটনাটা কি? ঘটনাটা আছে একটা কিছু। তাহলে ওই আপেল আপনি, আপনার বাচ্চা হবে, এই বাচ্চার মাকে আপনি ওই কেমিক্যাল যুক্ত দিচ্ছেন, নিরাপদ ওই আঙ্গুর আপনি তাকে দিচ্ছেন, তো বুঝতে পারছেন ঘটনাটা? এই জন্যে প্রবলেম। কিন্তু আমি যে পেয়ারাটা কালকে খাইছি সেই পেয়ারাটা তো আমার গাছের, আমি গাছ থেকে নিয়ে আসছি, এবং এই গাছে কি কি দেওয়া হয় আমি জানি। এখানে যে কোনো কেমিক্যাল দেওয়ার প্রশ্নই আসে না। আমি তো আর এটা নিয়ে ব্যবসা করব না। আমি কি এখন, আমার পেয়ারা বাগান আছে নাকি যে আমি পেয়ারার ব্যবসা করব? আমার ফলন এতগুলা লাগবে, আমার টার্গেট এত, আমার পুঁজি উঠাইতে হবে, আমার এতগুলো পেয়ারা বেচতে হবে। তো যখনই এই ঘটনাগুলো আসবে তখনই ঝামেলাটা শুরু হবে, তার আগে না। তাহলে খেয়াল করেন, এখন আমরা তাকে কি দিলাম? শাকসবজি দিলাম, মাছ মাংস ডিম দিলাম, সবই দিলাম। এবং এরপরে যখন তার সুগার নর্মাল হলো, তাকে আমরা বাকহুইট দিলাম, স্টিল কার্স অর্গানিক ওটস দিলাম, আমরা তাকে ব্ল্যাক রাইস দিলাম। এখন তার সুগারও নর্মাল, ইনসুলিনও নর্মাল, রুগীও ভালো, মাও ভালো, কারো কোনো রিস্ক নাই। কি বোঝেন নাই কথা? আর আপনি ধরেন, আপনি যেভাবে চিকিৎসা করতেছেন বা অন্যরা যেভাবে চিকিৎসা করতেছে আপনার রোগী, তাতে কি হচ্ছে? তাকে 6 বেলা চিনি বাড়তেছে, বাচ্চার শরীরে চিনি ঢুকতেছে, বাচ্চার আবার ইনসুলিন রেসপন্স হচ্ছে এটার কারণে। তারপরে হচ্ছে তাকে যে খাবার দেওয়া হচ্ছে, সাদা ভাত, সাদা রুটি ইত্যাদি, সেখান থেকেও সে সুগার বাড়তেছে, প্লাস মুড়ি, চিড়া, হ্যাঁ, ফল যেগুলো খাচ্ছে, যে ধরনের দুধ যেটা খাচ্ছে, সাধারণত যে দেশি গাই গরুর দুধ তো আর সে খাচ্ছে না, সে যদি দুধ খেয়েও থাকে সেটা খাচ্ছে আপনার কোনো আরেকটা সেই ফার্মের গরুরই, যে গরুগুলোকে ফিড খাওয়ানো হয়, পরবর্তীতে ওই দুধের ভিতরেও তো আসতেছে সেগুলো, পাশাপাশি দুধে আছে ল্যাকটোজ, ফলে আছে ফ্রুক্টোজ, তার তো চিনি 14, তাহলে এখন সে আরও খাইতেছে। আর ইনসুলিন দিয়ে মায়ের সুগারটা কমাচ্ছে ঠিকই, কিন্তু সুগার তো সঙ্গে সঙ্গে তো বাড়তেছে, সঙ্গে সঙ্গে। আর আমাদের রোগী কি হচ্ছে? সবসময় সুগার লেভেলটা একেবারে ফিক্সড থাকছে। আপনি যখনই মাপবেন, যদি সে আমাদের ফলো করে, দেখবেন সবসময় 5-6 খাওয়ার আগেও 5-6, খাওয়ার পরেও 5-6, সবসময় একই রকম থাকে। কেন? কারণ সে তো মানে ভাত, রুটি, ফল, দুধ খাচ্ছে না। আর খেলেও সে কীভাবে খাচ্ছে? শাকসবজি খাচ্ছে, ডিম, মাছ, মাংস খাচ্ছে, সবার শেষে অল্প একটু ভাত, অল্প একটু সে খাচ্ছে। যদি একেবারে না খায়, নানান কথা শুনতে হয়, তো মানুষের কথা শোনা থেকে বাঁচার জন্য হলে লাস্টে একটু ধরেন খাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম। কি বুঝতে পারছেন? তাহলে এখন চিনি বেশি রুগীকে 6 বেলা চিনি খাওয়াবে, আবার মাকে ইনসুলিন দিয়ে সুগার কমাবে, আর বাচ্চা কি হবে? মায়ের বেশি ইনসুলিন হলে কি হবে? তো এই মায়ের বেশি ইনসুলিনের ফলে কি কি হতে পারে? তার পায়ে পানি আসতে পারে, গায়ে পানি আসতে পারে, তার এক্লামশিয়া থাকতে পারে, তার ওজন বেড়ে যেতে পারে, তো বুঝতে পারছেন? তার প্রেশার বেড়ে যেতে পারে, যে আমাদের যে হাইপার ইনসুলিনমিয়া রোগীগুলোর যা যা হচ্ছে সবগুলো তার হবে। তাহলে মাকে ধ্বংস করলেন, ঠিক আছে, বাচ্চা কি নিরাপদ? কই, আমি তো দেখছি না, বাচ্চাও নিরাপদ না। তো তাহলে তো আমরা কি চাই? যে সুগারও নর্মাল থাকবে, ইনসুলিন নর্মাল থাকবে। এটা কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? কিন্তু এটা ওনারা বুঝতে পারতেছে না। আগেই তো তারা বায়াস, যে না মানে আমাদের এইটা যেটা করছে এটা যেভাবে সঠিক প্রমাণ করতে হবে, কিন্তু পারবেন না, তো লাভ নেই তো। কারণ আপনাদেরটা সঠিক না, যে এটা বুঝতে পারতেছেন না কেন? রেজাল্ট নাই, যে এই জন্যে রেজাল্ট তো নাই। রেজাল্ট নাই মানে কি? রেজাল্ট নাই মানে হচ্ছে যারা ডায়াবেটিসের চিকিৎসা করাচ্ছে তারা ভালো হচ্ছে না, তারা শুধু ওষুধই খাচ্ছে, ওষুধ খেতে খেতে ইনসুলিনে যাচ্ছে, ওই যে উন্নত মানের রোগী হচ্ছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।